চাকরিজীবীদেরকে এমফেসাইজ করা, ঠিক আছে? চাকরিজীবী মানে সবাই শুধু চাকরিজীবীদের খুশি করতে চায়, বুঝছেন? চাকরিজীবীদের খুশি করলে সুবিধা কি, সরকার চালাতে সহযোগিতা করে, সরকারের অভ্যন্তরে তারা হলো সরকারকে ডিস্টার্ব করে না, সরকার পতনের কোনো পরিস্থিতি থাকে না। এই তো তাদেরকে খুশি করে শেখ হাসিনার সময়ও চলার চেষ্টা করছে। এখন ইউনূস স্যারের সরকার ভালো সরকার, তারা ওই একই পথেই হাঁটতেছে, বুঝছেন? এখন এই টাকা তো মানুষের কাছ থেকে নেবে, তাই না? শিক্ষাতে ওই গুরুত্বটা দিল না। তারপরে আমাদের প্রতিরক্ষায় ভারতের মতো একটা প্রতিবেশী আমাদের, তাই না? শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা খারাপ, ওই সময় প্রতিরক্ষায় বাজেট বাড়ায় নাই, আমরা বুঝতে পারছি। কিন্তু এখন তো প্রতিরক্ষা নিয়ে আমাদের ভাবার সময় ছিল, তাই না? প্রতিরক্ষা নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বাজেট আমরা চিন্তা করতে পারতাম। আমার দেশের 10টা মিসাইল নাই যেটা দিয়ে আমি মিসাইলের পাল্টা মিসাইলের জবাব দেব, ঠিক আছে? আমি মায়ানমারের সাথে যুদ্ধ করব, সেই জন্য ইউনূস স্যার বলতেছে প্রস্তুত হও, ঠিক আছে? এখন আমাকে প্রস্তুত হতে বলতেছে, কিন্তু প্রতিরক্ষা বাজেট বাড়ায় না। তাহলে আমি কাস্তে আর কোদাল নিয়ে গিয়ে মায়ানমারের সাথে যুদ্ধ করব? মায়ানমারে তো ঠিকই মিসাইল আছে, আমার যুদ্ধ বিমান আছে, যুদ্ধ বিমানের সাথে রকেট লঞ্চার নাই, বা মানে হলো বিভিন্ন ধরনের মিসাইল ক্ষেপণাস্ত্রগুলো নাই। হ্যাঁ, যেটা মায়ানমারের আছে, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যুদ্ধ করবে, কিন্তু প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে না। এগুলো একটা সুদূরপ্রসারী বিষয়। এই বিষয়গুলো যদি বাজেটের সময় আমাদেরকে অন্তর্ভুক্ত করতো, সরকার এত মিটিং করে বাজেট বিষয়ে একদিন ডাকে আমাদেরকে বলতে পারলো না আপনারা তো বিভিন্ন সময় মতামত দেন, বাজেট নিয়েও একদিন মতামত দেন, সেই মতামতের প্রয়োজন হলো না আর কি। এটাই আর কি। আমি বলি প্রাথমিকভাবে আমরা যখন ইউনূস সরকারের সমালোচনা করছিলাম, আমাদের কিছু সহযোদ্ধা আছে, তারা ইউনূস স্যারের খুবই ভক্ত। এই সমালোচনাটা তারা সহ্য করতে পারছিল না, যার ফলে আমাদের অভ্যন্তরীণ বিরোধিতাটা শুরু হয়। তো ওই বিরোধিতা থেকেই আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য আমাদের কিছু সহযোদ্ধা আমাদের কিছু চিঠি এগুলো ইলিয়াস ভাইয়ের কাছে দেয়, এবং 70 লাখ টাকা 60 লাখ টাকার একটা বাজেট বলে যে এই টাকাটা আপুর কাছ থেকে আমি নিছি। তো ইলিয়াস ভাই যখন ওখানে ফেসবুকে পোস্টটা করলো, তখন আমি ওটা জিজ্ঞাসা করলাম, ইলিয়াস ভাই আপনি যে 60 লাখের একটা অ্যামাউন্ট লিখছেন, এই সংখ্যাটা পাইলেন করে? মানে এটা তো 50 লাখও হতে পারতো, এটা 70 লাখ হতে পারতো, এক্স্যাক্টলি 60 লাখ কেন? কিছু তো একটা এভিডেন্স আপনার কাছে আছে, একটা চেক অথবা একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা একটা টাকার ব্যাগও তো ছবি কিছু দেখাবেন, নাকি একজন ব্যক্তি মুখে বললো অমুক 60 লাখ টাকা নেছে আর ভিত্তিতে 60 লাখ বলা যায়? এটা যখন আমরা মানে ওকে কমেন্ট করলাম, আমি ব্যক্তিগতভাবে ইলিয়াস ভাইকে কোনো ফোন দেই নাই, ইলিয়াস ভাই এই পোস্টটা ডিলিট করেন বা এটা আপনি কিভাবে করছেন, আমি দিই নাই। আমি ওটা বলছি যে পোস্ট করছে, থাক, এটা ওখানে যা খুশি করুক, ঠিক আছে? আমি তো জানি এখন আমার সাধনা আপু আমার পাশে বসে আছে, তিনি 2018 সাল থেকে তাকে আমি চিনি, ঠিক আছে? রাষ্ট্র সংস্কার আন্দোলনের উনি একজন প্রতিনিধি। আগে ছিল রাষ্ট্রচিন্তা, এখন রাষ্ট্রচিন্তা অবশ্যই ফ্যাসিবাদের দোষণ না, নাকি? এটাকে তো আপনারা চেনেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে। 18 সালে যখন আমরা প্রথম হামলার শিকার হইলাম, তখন আমাদের চিকিৎসা নানাবিধ বিষয় সাধনা আপুরা, হাসনাত কাইয়ুম ভাই, ওইখানে ফরিদ ভাই সহ, হাসিফ ভাই সহ যারা ছিল, তারা এটা ম্যানেজমেন্ট করলো, আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করলো। তো সেই মানুষটা, তাকে সন্তোষ শর্মা বিপদে ফেলার চেষ্টা করছে, এবং ওনার সাবেক হাজবেন্ড গোবিন্দ বর, তারা ষড়যন্ত্র করে প্রায় 11টা মামলা দিছে, একজন নারীর বিরুদ্ধে যৌতুক মামলা দিছে। বুঝতে পারছেন, নারী পুরুষের কাছ থেকে যৌতুক নিচ্ছে, এই তো এইসব মানে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা দিছে, এগুলো দিয়ে তার জীবনটা নাজেহাল করছে। শেখ হাসিনার সময়ে উনি জেল খাটছে। তো এই আমাদের 24-এর গণ অভ্যুত্থানে উনি আমাদের সাথে অংশ নিয়েছে, প্রথম আলোর সামনে প্রোগ্রাম, রেডিও স্টেশনের সামনে প্রোগ্রাম, প্রত্যেকটা জায়গায় উনি আমাদের এই লড়াইয়ের সঙ্গী। এখন আমাদের এই লড়াইয়ের সঙ্গী, তাকে তার বিরুদ্ধে ওই আগের মামলাগুলোতে ওয়ারেন্ট হয়েছে,